ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা প্রথম অধ্যায়ের বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ থেকে শেষ পাঠে উপনীত হয়েছি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে পাঠ 11, আয়তন ও তার পরিমাপ। তোমার জ্যামিতি বাক্সটির কথা যদি তুমি ধরো, যে তোমার বিজ্ঞান বইয়ের তুলনায় কিন্তু কম জায়গা দখল করছে। আবার ইট যে জায়গা দখল করে, একটি ইট, দুটি ইট কিন্তু তার চেয়ে বেশি জায়গা দখল করে। তাহলে কোনো বস্তু যে জায়গা দখল করে তাকে এর আয়তন বলে। আয়তন কাকে বলছি আমরা? কোনো বস্তু যে জায়গা দখল করে তাকে বলা হচ্ছে কি এর আয়তন। ফলে আমরা বলতে পারি জ্যামিতি বাক্সটির আয়তন বিজ্ঞান বইয়ের চেয়ে কম, কিন্তু একটি ইটের আয়তন দুটি ইটের আয়তনের তুলনায় কম। আয়তন বের করতে হলে যদি সুষম আকৃতির হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি মাপা যায়, সুষম আকৃতির হয়, এক্ষেত্রে ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করতে হবে। একটা ইট মনে করো, এর একটা ইটের নির্দিষ্ট দৈর্ঘ্য মাপা যায়, প্রস্থ উচ্চতা মাপা যায়, কিন্তু এক্ষেত্রে যদি এভাবে মাপা যায় তাহলে আমরা পৃষ্ঠের ক্ষেত্রফল গুণ উচ্চতা, এভাবে আমরা আয়তন বের করতে পারবো। আর অথবা আয়তন সমান দৈর্ঘ্য, ক্ষেত্রফল তো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আর আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তন একক হচ্ছে ঘনমিটার, কারণ কোন বস্তুর দৈর্ঘ্যকে যদি মিটারে প্রকাশ করা হয়, প্রস্থ মিটার, উচ্চতা মিটার, সবই তো সাধারণত দৈর্ঘ্যের একক, তাহলে মিটার গুণ মিটার গুণ মিটার, অর্থাৎ ঘনমিটার হলো আয়তনের একক। তাহলে 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা বিশিষ্ট কোনো ঘনক্ষেত্রের যে জায়গা দখল করছে তার পরিমাণ হচ্ছে কত? 1 ঘনমিটার। তো আবার সিজিএস পদ্ধতিতে আয়তনের একক হবে কি? ঘন সেন্টিমিটার। এই ঘন সেন্টিমিটারের সঙ্গে সিসি বলে, কিউবিক সেন্টিমিটার, সিসি। তরল পদার্থের আয়তন মাপা হয় লিটারে, আর 1000 সিসি সমান 1 লিটার। 1 সিসিকে 1 মিলিলিটারও বলা হয়। সুতরাং 1 লিটার সমান 1000 সিসি বা 1000 মিলিলিটার। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের একটা বিষয়, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে সুষম বস্তু ইট বা ঘরের আয়তন কিন্তু আমরা সহজে বের করতে পারছি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দিয়ে। কিন্তু যদি কোনো অসম বস্তু হয়, মনে করি একটুটা ইট, একটুটা পাথর, অসম বস্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো নির্দিষ্ট নেই, তো সেক্ষেত্রে আমরা কিভাবে তার আয়তন নির্ণয় করবো? বা যে কোনো এরকম অসম আকারের বস্তু যার বিভিন্ন মানে অসংখ্য তল রয়ে গেছে এবং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার কোনো নির্দিষ্ট নয়, বিভিন্ন তল বিভিন্ন রকম, তো সেক্ষেত্রে আমরা কিভাবে আয়তন নির্ণয় করবো? তো এই সম্পর্কে আমাদের একটা পরীক্ষা আছে। দেখো, এই পরীক্ষা ইনশাল্লাহ করেই কিন্তু আমরা একটি অসম বস্তুর আয়তন নির্ণয় করতে পারবো। তো এই পরীক্ষা করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো একটা মাপচং লাগবে, দাগ কাটা, দাগ কাটা মাপচং লাগবে, এবং সেটাতে আমরা পানি নিয়ে ওই বস্তুটাকে আমরা বেঁধে তরলের মধ্যে ঢুকাবো। আচ্ছা, তো আমরা তাহলে আসো আমরা এই পরীক্ষাটি কীভাবে করতে হবে আমরা একটু দেখি। সুতা দিয়ে আয়তাকার একটি ইটের টুকরা বাঁধো। ইট কিন্তু একটা আস্ত ইট নয়, একটা ইটের টুকরা, তো টুকরা তো অসম আকৃতি থাকে, তো ইটের টুকরাটা আয়তন নির্ণয় করতে চাই। তো সুতা দিয়ে ইটের টুকরাটি বাঁধো। এবার মাপচঙে কিছু পানি নিয়ে তার পাঠ নাও। পাঠ নাও বলতে এখানে পানি যে আছে তার কত, কোন দাগ বরাবর পানি আছে, এখানে মনে করো 40 মিলিলিটার মনে করো, 40 মিলিলিটার দাগ বরাবর পানি আছে, তাহলে 40 মিলিলিটার পানি আছে। তো এই পাঠ নিলাম, নেওয়ার পরে এটা লিখে রাখলাম দুটি পাঠের। এরপরে কি করলাম আমরা? সুতার সাহায্যে ঝুলিয়ে আয়তাকার ইটের টুকরাটিকে, আয়তাকার অসম আকৃতি হতে পারে, সমস্যা নেই, ইটের টুকরাটিকে বেঁধে, সুতা দিয়ে বেঁধে মাপচঙের মধ্যে আমরা ডুবিয়ে দেব। তো ডুবিয়ে দিলে এরপরে আবার পাঠ না, তবে পানির উচ্চতা কিন্তু বেড়ে যাবে। এই ইটের টুকরাটি ডুবিয়ে দেওয়ার পরে পানির উচ্চতা আগের চেয়ে বেড়ে যাবে, উপর দিকে চলে আসবে। তো আগে ছিল 40 মিলিলিটার জায়গায় দাগ পানি, পানির উপর তল, এখন পানি বেড়ে আরো উপরে চলে আসলো। তো এখন এবার
এবার পাঠ নাও, পুনরায় পাঠ নাও। দুটি পাঠের পার্থক্য থেকে আয়তাকার ইটের টুকরা আয়তন বের করা যায়। অর্থাৎ আগে ছিল 40-এ, এখন যদি 50-এ হয়, তাহলে এই 10 সেন্টিমিটার কেন বলো? এই ইটের টুকরাটি ডুবানোর কারণে। তাহলে এই 50 বিয়োগ 40 অর্থাৎ 10 মিলিলিটার কিন্তু এইটার টুকরাটির আয়তন। এবার মাপার স্কেলের সাহায্যে আয়তাকার ইটের টুকরাটি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আচ্ছা, এখন যদি তুমি অসম আকৃতির করো তাহলে তো তুমি আবার স্কেল দিয়ে মাপতে পারবো না। যদি সুষম আকৃতি নাও, আগে তুমি প্রথমে পানিতে এভাবে আয়তন নির্ণয় করলাম, পরবর্তীতে আবার যদি স্কেল দিয়ে মেপে দেখো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অনুসারে আয়তন কত হয়, তাহলে দেখো যে আয়তন ঠিকই আছে। হ্যাঁ, তো এই সুষম আকৃতি যদি ইটের টুকরা নাও, তখন কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তুমি আলাদাভাবে স্কেল দিয়ে মেপে নিতে পারবে। তো এবার মেপে নিয়ে তখন আয়তন নির্ণয় করতে পারবে। তো এবার অন্য দুটি, তাহলে সুষম আকৃতির বস্তুটির আমরা তরলে ডুবানোর পরেও যেভাবে আয়তন পেয়েছি, আমরা স্কেল দিয়ে মেপে কিন্তু ওরকমই আয়তন আমরা পাবো। তাহলে বোঝা যাচ্ছে যে না, আমাদের তরল ডুবানোর পদ্ধতি সঠিক। এবার দুটি অসম কঠিন বস্তুর, অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন যদি নির্ণয়ের জন্য তুমি এদের পৃথকভাবে মাপচুকের পানিতে ডুবাও, এবার আলাদা আলাদাভাবে পাঠ নিয়ে দেখবে এদের আয়তন তুমি দেখবে যে নিজেরও এইভাবে নির্ণয় করতে পারবে। তো এই পরীক্ষায় একটা সাবধানতা আছে, মাপচঙের পাঠ নেওয়ার সময় সাবধান অবলম্বন করতে হবে। প্রথমত মাপচঙটি একটি সমতল ক্ষেত্রের উপর সোজা রাখতে হবে, কারণ মাপচঙটা যদি কাত করা থাকে তখন কিন্তু সঠিক পাঠটা পাওয়া যাবে না। আর দ্বিতীয় একটা সতর্কতা হচ্ছে, পাঠ নেওয়ার সময় চোখকে পানির সমান্তরাল নিয়ে আসতে হবে। তুমি পানির সমান্তরালে চোখ রেখে তুমি পাঠটা নেবে। যদি উপর থেকে কিন্তু উপর দিক থেকে বা নিচের দিক থেকে দেখো তখন পাঠটা ভুল আসবে। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা কঠিন পদার্থের আয়তন আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি, যদিও তার আকৃতি অসম আকৃতির হয়। এখন আসলে তরল পদার্থের আয়তন। তরল পদার্থ নিয়ে খুবই সহজ। তরল পদার্থ, পানি, তেল ইত্যাদি তরল পদার্থ আমরা যদি আয়তন নির্ণয় করতে চাই, মাপচং দাগকাটা মাপচং থাকে, সেটা আমরা ব্যবহার করতে পারি। তো তরলটিকে যদি আমরা এরকম মাপচঙে বা সিলিন্ডারের মধ্যে আমরা ঢালি, তো সেখানে দাগ কাটা আছে, দাগে দেখে মিলিলিটার বা লিটার যে দাগে থাকো সেই অনুযায়ী আমরা তারপর আয়তন নির্ণয় করতে পারবো। তো এই হলো আমাদের আয়তন পরিমাপের বিষয়। আর সর্বশেষ আমাদের এই বইয়ের তো আমাদের শেষ পাঠে আমরা চলে আসছি। আমরা সর্বশেষ অংশটি একটু আলোচনা করে ফেলি যে তাপমাত্রার পরিমাপ। তুমি হয়তো বিভিন্নভাবে তাপমাত্রা শব্দটির সাথে পরিচিত। টেলিভিশন অথবা রেডিওর খবরের দিনে তাপমাত্রা বলা হয়, কারো জ্বর হলে তাপমাত্রা মাপা হয়। তো এই তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক হচ্ছে কেলভিন। তবে এখন সারা বিশ্বে ব্যবহারিক কাজে তোমার দৈনিক তাপমাত্রা নির্ণয়ের জন্য সেলসিয়াস স্কেল ব্যবহার করা হয়, আর ফারেনহাইট স্কেল ব্যবহার করা হয়। তবে ফারেনহাইট স্কেল বিশেষ করে জ্বর মাপার জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, সারিতা ক্লিন থার্মোমিটার স্কেল সম্মানিত যে ফারেনহাইট স্কেল সম্মানিত যে থার্মোমিটার, সেটা কিন্তু ক্লিনিক্যাল থার্মোমিটারের জন্য বলা হয়। জ্বর মাপার জন্য ফারেনহাইট স্কেলটা ব্যবহার করা হয়। আর সাধারণত আমাদের বাতাসের তাপমাত্রা, আবহাওয়ার তাপমাত্রা মাপার জন্য সেলসিয়াস স্কেল ব্যবহার করে, এবং সেলসিয়াস স্কেলে দাগ কাটা যে থার্মোমিটার, সেটাকে বলা হয় তোমার ল্যাবরেটরি থার্মোমিটার। তো তুমি একটি ডাক্তারি থার্মোমিটার নিয়ে যদি তুমি কারো জ্বর মাপতে চাও বা গায়ের তাপমাত্রা মাপতে চাও, তখন তুমি কি করবে? হ্যাঁ, সাধারণত থার্মোমিটারে 94 থেকে 108 পর্যন্ত ফারেনহাইট স্কেলে দাগাঙ্কিত থাকে। তো কোন থার্মোমিটার আবার একই সাথে 35 থেকে 42 পর্যন্ত সেলসিয়াস স্কেল একই সাথে থাকে ফারেনহাইটের পাশাপাশি। তো লক্ষ্য রাখবে, থার্মোমিটার যে পারদ স্তম্ভ দেখা যাচ্ছে, তো এটি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে উপরে উঠতে থাকে। তুমি থার্মোমিটার হাতে নিয়ে কি করবো, জিহ্বার নিচে রেখে দিলে 1 মিনিট পর দেখতে পাবে থার্মোমিটার মাথাটা, যে মাথায় পারদ, যে কালো মাথাটা, এখানে পারদ জমা থাকে, একটু পরিষ্কার করে নেবে আগে। তো এবার জিহ্বার নিচে রেখে 1 মিনিট যদি রেখে দাও, তো এই পারদ আস্তে আস্তে বাড়তে থাকবে। হ্যাঁ, তো পারদ স্তম্ভের উচ্চতার কোনো পার্থক্য হচ্ছে তুমি দেখতে পাবা। তো তুমি তোমার গায়ের তাপমাত্রা পরিমাপ করতে পারবে যে কোথায় গিয়ে এই পারদ স্তম্ভ থেমে গেছে, যেখানে গিয়ে থেমে যাচ্ছে সেটা হবে তোমার গায়ের তাপমাত্রা। তো আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা দেখবে যে 98, হ্যাঁ, 98.4 ডিগ্রি ফারেনহাইট থাকে। আর জ্বর হলে তাপমাত্রা বেড়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। তো ভালো থাকো, সুস্থ থাকো, এবং সামনে অ্যাসাইনমেন্টের জন্য আজকে যে পাঠটা দিলাম, এটা কিন্তু সামনে তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য কাজে লাগবে। কাজেই প্রয়োজনে আবার
ভিডিও ক্লাসটি দেখবে এবং বইয়ের সাথে মিলে আরও ভালো করে পড়বে, গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখে রাখবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।